জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দু 2025 ও 26 সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট তথা লিবিয়া হয়ে অবৈধ উপায়ে ইউরোপে যাত্রার সময় বাংলাদেশের এখন শীর্ষ তালিকায়। এবছরের মার্চে লিবিয়া থেকে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টার সময় 18 জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরেই প্রাণ হারান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈধ ও অবৈধ পথ মিলিয়ে প্রতি মাসে গড়ে প্রায় 400 প্রবাসী বা অভিবাসন প্রত্যাশীর মরদেহ দেশে ফেরত আসে। এছাড়া রাশিয়ায় লোক পাঠানোর নাম করে বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে লাগানোর ঘটনায় স্যাংশন ইস্যুটাও এখন ভাবাচ্ছে। এর মধ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। কি সুবিধা থাকবে এ কার্ডে, কারা পাবেন, কিভাবে পাবেন, এতে কি মিটবে প্রবাসীদের এত বছরের বঞ্চনা আর সংকট? এছাড়াও রাজনীতির মাঠে মুখোমুখি সরকার আর বিরোধী দল। রাজপথের আন্দোলনে বিরোধী জোট, সরকার বলছে বিজয় নস্যাতের চেষ্টা চলছে, রাজনীতির নামে অরাজকতা হলে বসে থাকবো না বলেছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক দখলদারিত্ব ও চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, জনগণের সাথে বেইমানি করছে সরকার। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, এবং আমাদের সঙ্গে আছেন উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শিব্বির আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের রাজনীতির আয়োজনে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে আমরা 2018 সাল থেকে চিনি। আওয়ামী লীগের প্রবল দাপটের সময় আপনি ডাকসুর নির্বাচিত ভিপি, এমনকি কোটা বিরোধী আন্দোলন যার জেরে প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগের পতন হলো, সেটিরও শুরু আপনার হাত দিয়েই। এমনকি ডক্টর ইউনূস সরকারের সময় আপনাকে নির্যাতনের শিকার হতে দেখেছি আমরা। প্রবাসীদের নিয়ে আপনি যথেষ্ট সোচ্চার ছিলেন, এখনও আছেন, এবং আপনার দল গঠনেও প্রবাসীদের একটা ভালো ভূমিকা ছিল। কিন্তু সেই আপনি প্রতিমন্ত্রী হিসেবে যখন প্রবাসী কল্যাণ ভবনে গেলেন সম্প্রতি, তখন বিদেশগামীরা আপনাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান কেন দিল? সে সময় মন্ত্রী আরিফুল হকও সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে যারা দেখছেন সকলকে ধন্যবাদ। প্রথমত 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে প্রচণ্ড প্রতাপশালী একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন, যে পতনের ক্ষেত্রে ব্যক্তি হিসেবে আমি এবং আমার সাথে আমার ফেলো যারা ছিল তাদের একটা বড় ভূমিকা আছে, এবং ওই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ থেকেই শেষ পর্যন্ত এই পতনের দাবানল হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাইয়ের মতো, ইতিহাস বিকৃতির মতো জুলাই পরবর্তী প্রেক্ষাপটটা আসলে একটু ভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়েছে। জুলাই পরবর্তী প্রেক্ষাপটটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে এককভাবে তাদের অবদান হিসেবে আসলে, যেমন শেখ মুজিবের কাছে সেই সময় সবাই বলেছিল একটা জাতীয় সরকার করা, সবাইকে নিয়ে কাজ করা, সেটি যেমন সেই সময় সম্ভব হয় নাই, ঠিক জুলাই আমরা সেরকম একটা অভিজ্ঞতা দেখেছি। আমরা যেটা ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, আমি নিজে কয়েকবার বলেছিলাম যে স্যার আপনি শুধুমাত্র কতিপয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে থাকা ফেজ দ্বারা এই আন্দোলনকে দেখেন না, বরঞ্চ আপনি বাইরের ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন তরুণদের সাথে মেশেন, কথা বলেন, সোশ্যাল বিজনেস ক্লাব, বিভিন্ন ইউনিভার্সিটিতে যান। আমাদের দেশের তরুণ যারা বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যারা এই আন্দোলনে একটা পাইওনিয়ার ভূমিকা পালন করেছে, ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন, বাম, ডান, সব ছাত্র সংগঠন নেতাদের নিয়ে বসেন। তরুণরা কেমন বাংলাদেশ চায়, কী সংস্কার চায়, আপনি একটু শুনেন। কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্য যে ওই শেখ সাহেবের মতো আমার বলতে, যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তো ইউনূস সাহেব আমার কথা রাখলেন না, তিনি রাখলেন এনসিপির আমাদের কতিপয় নেতৃবৃন্দের দ্বারা। কোনো ছাত্র সংগঠনকে নিয়ে দেখবেন না, তরুণদেরকে নিয়ে, শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নন ফেস ছাড়া তিনি তার ভবনে ডেকেছেন, আপনার গণভবন মানে যেটা রাষ্ট্রীয় অতিথি ভবন, তিনি যে পদ্মায় ছিলেন সেখানে, যমুনায়, সেখানে ডেকেছেন বা কথা বলেছেন, যার ফলে আমরা আসলে যে একটা বৃহৎ পরিবর্তনে সেই সময়ে একটা গুণগত পরিবর্তন রাষ্ট্র থেকে শুরু করে সমাজ এবং রাজনীতিতে ঘটাতে পারতাম, সেটি সেই সময় সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে আপনি যে বিষয়টি বলেছেন সেইখানে আমি এই কথাগুলো এই কারণে বললাম, কিছুদিন আগে গোলাম মাওলা রনি, একজন সাবেক সংসদ সদস্য, আমার এলাকারই সাবেক এমপি, ভালো কথা বলেন, ভালো লেখালেখিও করেন পত্রপত্রিকায়, জ্ঞানী মানুষ,
তো তিনি একটা কথা বলেছেন, এটা আমার মনে হচ্ছে যে অনেকাংশে সত্য, যে ডক্টর ইউনূসের জমানায় কিছু তরুণদেরকে উচ্ছৃঙ্খল এবং বেয়াদবিতে একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন, নামে আমি নাই গেলাম। তো এই যে একটা অতিরিক্ত আসলে সব কিছু নিয়ে মানে সমালোচনা জবাবদিহিতার নামে মানুষকে শারীরিকভাবে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া, তার পরিবার নিয়ে তাকে নিয়ে, যেটা এক প্রকারের বলা চলে, আমি মনে করি এটা একটা অপরাধ। তো আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে একটি ঘটনাকে নিয়ে, প্রকৃত অর্থে তারা প্রায় তার ৩-৪ দিন আগে থেকে আন্দোলন করছিল। তো শুরুর দিকে যেহেতু আমি এই মাঠের আন্দোলনের মানুষ, আমি তাদের সাথে কথা বলেছি একাই। আমার সাথে তখন ছিলেন আমাদের অ্যাক্টিং সচিব, কারণ মূল সচিব এবং আমাদের মন্ত্রী আমেরিকাতে ছিলেন। খুব পিসফুলি কাম অ্যান্ড কুল তাদের সাথে কথা বলে এটা কি করা যায় সেই বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম। তারপর বলেছিলাম আমরা একটা মূল মিটিং করব, সচিব আসলে, মন্ত্রী আসলে। তো সেদিন আসলে আমাদের মন্ত্রী, আমি সহ আমরা একটু আলাপ করে আমি মন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে একটু যে আমরা কথা বলি, কারণ এই ধরনের মবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দায়িত্বশীলরা সরাসরি মবের মধ্যে যেতে চায় না। আমি বলছি এখানে আমরা শুনি কি কথা বলে, তাদের দুঃখ দুর্দশাটা কি, আমি কিছুটা শুনেছি, আপনি সহ শুনতে যাই আমরা। তো সেখানে আমরা আমাদের যে প্রবাসী তাদের যে সমস্যাটা সেটি ছিল, দক্ষিণ কোরিয়া যারা যায় তাদের পরীক্ষা নেওয়ার পরে তাদের একটা তালিকা করে, যেটা রোস্টার হয় আপনার, যেটা এইচআরডি কোরিয়া তারা করে থাকে। তো সেইখানে আপনার 2 বছর পর পর 2 বছরের মধ্যে যারা যেতে পারবে তারা তো যেতে পারলো আলহামদুলিল্লাহ, যারা যেতে পারবে না সেই রোস্টার থেকে তালিকাটা অটোমেটিক্যালি তারা মুছে দেয়। এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার এইচআরডি কোরিয়া তারাই আপনার একটা ইপিএস সিস্টেম বলে, এমপ্লয়মেন্ট পারমিট সার্ভিস, ওই প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে, এখানে আমাদের কোনো হাত নাই। তো এখন আমাদের এই যারা দক্ষিণ কোরিয়া গমনিচ্ছুক তাদের দাবিটা হচ্ছে আমাদের যাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রোস্টার থেকে, তাদেরকে অটো রোস্টার করতে হবে, এবং আপনার এই পরীক্ষা, এই তালিকায় না যাওয়া পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া যাবে না, আমাদেরকে বিশেষ বিবেচনা ওখানে পাঠাতে হবে। এবং তাদের কিছু অভিযোগ ছিল যে এই বোয়েসেল, যেটা আমাদের একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, সেখানে 2-1 অফিসারের বিরুদ্ধে, এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যারা এখানে শেখায় তাদের একটা কোচিং সেন্টার, সম্ভবত কোলাব নাম, তাদের 2-1 বলছে যে তারা এখানে একটা সিন্ডিকেট করেছে, যার ফলে তারা অনেকে যেতে পারছে না, অনেকে 5-6 বার পরীক্ষা দিয়েও যেতে পারছে না। তো আমরা বলে আমরাও তো দায়িত্ব নিয়েছি 2.5 মাস, আমরাও তো এই বিষয়ে এত মারপ্যাচ জানি না, তো আমরা খতিয়ে দেখব। এই কথাগুলি মন্ত্রী মহোদয় তিনি গিয়ে মাইক নিয়ে আসলে বলেছিলেন, কারণ তার আবার আরেকটা মিটিং ছিল, যেহেতু তিনি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, একটু রাশ করে আর কি। তো এই কথা বলে যে আমরা দেখতেছি, আমাদের সচিব আছে, সে বলছিল যে প্রতিমন্ত্রী আছে, তো আমরা চলে আসতেছিলাম, আমি কথা বলিনি, কথা বলছিল মন্ত্রী। তখন আসলে 2-1 একটু এই ভুয়া ভুয়া বলে একটা স্লোগান দিয়েছে, বাট তখন তাদের আন্দোলনের মধ্যেই জানা ছিল তারাই এটাকে থামানোর চেষ্টা করেছে, কারণ তাদের একটা প্রতিনিধি, এর আগে আমি বৈঠক করেছি, মন্ত্রী মহোদয় আমরা বৈঠক করেছি, প্রকৃত অর্থে যেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওখানে আন্দোলনে কিছু ভুক্তভোগী ছিল, বাট তাদের মধ্যে অনেকে যেটা হয় আন্দোলনে ফায়দা নেওয়ার জন্য কিছু লোক ঢুকে যায়। তো এই ধরনের কিছু লোক আপনার ওখানে ঢুকে গেছিল, যার ফলে কিন্তু পুলিশ তখন বলেছিল যে আপনারা এটা আর আন্দোলনের এইভাবে আমরা সুযোগ দেব না, আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে মন্ত্রী বা মন্ত্রণালয় যতটুকু সমাধান করে দেয় সেই রাস্তা আপনারা হাঁটেন, এবং আপনাদের জন্য ভালো, না হলে এটা নিরাপত্তার স্বার্থে আমরা এখানে কিন্তু কার্যকর ভূমিকা। এখন কি ইস্যুটা সেটেল হয়েছে? কিন্তু না, এখন ইস্যুটা সেটেল বলতে দেখেন, এখন পরীক্ষা নেয় এইচআরডি কোরিয়া, এখানে কিন্তু আমাদের হাত নাই। এখন প্রবলেমটা হচ্ছে কি, আমাদের ধরেন এইখানে যদি এই আন্দোলন করে, কোরিয়া তো একটা উন্নত দেশ, সুন্দর দেশ, একটা সুশৃঙ্খল দেশ, তারা 16টা দেশ থেকে একই পদ্ধতিতে কর্মী বাছাই করে। তারপরেও আমাদের আবার কি করেছিলাম আমরা এর আগে, যে আমি যে প্রতিনিধিদের সাথে বসেছিলাম, আমি আবার সচিবকে বলেছিলাম আপনারা এইচআরডি কোরিয়ার প্রতিনিধিকে এখানে ডাকেন, কথা বলেন যে সমস্যাটা কীভাবে নিরসন করা যায়। তো ওরা তখন বলেছে যে না, আমরা বাংলাদেশের জন্য তো আলাদা রুলস করতে পারবো না, 15-16 দেশের জন্য যেই রুলস সে একই সিস্টেমে আমরা পারবো, তবে আমরা একটা পারবো, এই বছর আমরা 500 রোস্টারে বা তালিকাভুক্ত করার জন্য পরীক্ষায় বাছাই করার কথা ছিল, আমরা তোমাদের জন্য 2000 বাড়িয়ে করব। কিন্তু আমাদের যে কোরিয়া গমনিচ্ছুক তারা অটো রোস্টারের কথা বলছে, এটা তো আমাদের হাতে নেই। এখন আমরা একটা নির্বাচিত সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহি আছে, দায়বদ্ধতা আছে, তারা আমাদেরকে গালি দিতে পারবে, সমালোচনা করতে পারবে, মন্ত্রণালয়ের সামনে এসে প্রতিবাদ করতে পারবে, কিন্তু যৌক্তিকতা বিবেচনা করে করতে হবে। এটা তো ফুল কোরিয়া, যেমন আইএলটিএস পরীক্ষা, আপনি যমুনা টিভির একজন সিনিয়র সাংবাদিক, ধরুন বাংলাদেশের যেই কালচার তদবির আছে, আইএলটিএসে কিন্তু আপনাকে বিন্দু মাত্র কেউ ফেভার করতে পারবে না, কারণ এটা একেবারেই ব্রিটিশ আপনার সংস্থা বা প্রতিষ্ঠানে নিয়ে থাকে। ঠিক এই কোরিয়ার পরীক্ষাটা
ওটা এইচআরডি করি, এটা আমাদের কিছু করার নাই। আমরা সর্বোচ্চ পারি কি বায়োল্যাটারাল সম্পর্কে যাতে পার্সু করতে, কনভিন্স করার জন্য ভাই বাংলাদেশের দিকে একটু বিবেচনা করে। যেমন আজকে আপনি জানেন যে দুবাইয়ের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি দুবাই ট্যাক্সি বাংলাদেশ এসেছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, তারা 6,000, এই বছর শুরুতে 1500 নেবে এবং এই বছরে 6,000 ড্রাইভার নেবে। তাতে আমরা দেখলাম যে তাতে খরচ যায় 3 লাখের মতো। তো আমি সেখানে প্রস্তাবটা তুললাম, আমি আমাদের সচিব আমরা অনুরোধ করলাম যে ভাই ড্রাইভার যায় গরিব মানুষ, এদের 3 লাখ টাকা খুব জুলুম হয়ে যায়, যে তোমরা যদি 1 লাখ টাকার মধ্যে খরচটা নিয়ে আসতে পারো আমাদের জন্য খুব ভালো হয়। তোমরা একটা মুসলিম কান্ট্রি, আমরা খুব গ্রেটফুল হব, আমাদের দেশের একটা সুযোগ দাও। এই বিবেচনা আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। এখন তারা যদি এখানে বলে যে না আমরা 3 লাখ টাকায় নেব, আমাদের কিন্তু কিছু করার থাকবে না। আর যদি তারা আমাদের প্রতি একটা ভালোবাসা, একটা রেপুটেড কোম্পানি, তারা যদি, আমরা বুঝিয়েছি যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানি, অন্যান্য কোম্পানিগুলো সাধারণত এয়ারফেয়ার থেকে শুরু করে অন্যান্য খরচ তো ওরা দেয়, তো তোমরা একটু কমো, তোমরা বিবেচনা আশা করি কিছুটা করবে। তো এইটা হচ্ছে একটা আলাপ আলোচনা সম্পর্কের মধ্যে দিয়ে কনভিন্স করা। কিন্তু এখানে তো আসলে আন্দোলন করে মপ করে কিন্তু এই সমস্ত দাবি দেওয়া বিদেশিদের কাছ থেকে আমরা পূরণ করতে পারবো না। বরঞ্চ আমাদের ক্ষতিটা হচ্ছে আমরা একটা শঙ্কা আছি যে এগুলো দেখে যদি কোরিয়া যদি বলে বাংলাদেশ থেকে লোক নেব না, তাহলে প্রতি বছর এই যে আমার এখান থেকে আমরা 8-10 হাজার কোটা পাই, যদিও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, পরীক্ষায় যায় আপনার 2 থেকে 3 হাজার কোটা পাই, কিন্তু আমরা 8-10 হাজার। তো সেই ক্ষেত্রে এই বাজারটা যদি বন্ধ হয়ে যায় ভুক্তভোগী হবে কিন্তু আমার দেশের মানুষ। যেমনি মালয়েশিয়াতে আমরা দেখি যে 2 বছর পর পর বাজার খুলে বছর দিক ওপেন থাকে আবার বন্ধ হয়ে যায়। তো কাজে এই জন্য আমাদের শ্রম বাজার আমরা সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা বিশেষ করে যারা বিদেশে গমনেচ্ছুক কিংবা এর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবারই এই বিষয়ে একটা দায়িত্বশীল ভূমিকা আমার মনে হয় প্রয়োজন। আপনি যে যাওয়ার খরচটা কমান, হ্যাঁ ডাইরেক্টের কথা যে ওখানে মেইন স্ট্রিম ডিভিসি ছিল, আপনার এখন টিভি ছিল, অনেকে দেখছি তারা কিন্তু এই কোনো নেতিবাচক ইয়ে করেন। এটা আমি দেখছি ডিসকভার বাংলা নামে একটা বুইফোর ফেসবুক পেজ, তাদের ফলোয়ার আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন মতো, তারা মূলত এইটা করেছে। এবং ওই পেজে গিয়ে আমি দেখেছি পরাপর 5 থেকে 7টা আপনার ক্যাপশন দিয়েছে যে প্রতিমন্ত্রী ভিপিনুর তোপের মুখে, তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান। প্রথম কথা ভাই ওখানে সচিব ছিল, আমার বস হচ্ছে মন্ত্রী ছিল, কেন ভিপিনুর টার্গেট? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমি বিএনপি গভর্নমেন্টে আসার পর থেকে বিএনপির যারা বিরোধী তাদের প্রধান টার্গেট একটা, আমি বিশেষ করে এই জামাতের আমার একদল অনলাইন যারা বাহিনী দেখি, প্রতিনিয়ত দেখি তাদের প্রোফাইল চেক করে কমেন্ট তারা, আদার সাইটগুলো। তো এরা একটা ইন্টেনশনালি আমাকে আসলে একটা ড্যামেজ করার উদ্দেশ্য নিয়ে, যেটা আগে ছাত্রলীগের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা, এখন বিএনপি এবং শিবির সবাই একসাথে আপনার বিরুদ্ধে লেগেছে। বিএনপি তো, আমি তো বিএনপির সাথে আছি জোটে, বাট এর বাইরে যারা অপোনেন্ট আছে তাদের বিকজ চিন্তা করে যেখানে বিএনপির বাইরে বিপিনুর একটা অ্যালায়েন্স আছে, তাদের অনেকের কথা আমি কেন বিএনপির সরকারে গেলাম, কেন আমি তরুণদের সাথে নেই, মানে তাদের কথা মতো কেন জুলাইয়ের সাথে নেই। ভাই জুলাইয়ের ঠিকাদার তো ধরেন এনসিপি কিংবা জামাত না, জুলাইয়ের সবাই মিলে জুলাই করেছে। কাজে এই যে আমি শুরুর দিকে আলোচনাটা শুনলাম, আমি এই প্রশ্নটা যদি আমিও আপনাকে একটু ওইভাবে করি, সেটা হচ্ছে যেমন এই নির্বাচনের পরে আপনার সাথে আমার এটাই প্রথম দেখা, এর আগে অনেকবার আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। সেটা হচ্ছে আপনি কোনো বড় দলের সাপোর্ট ছাড়াই আপনি সেই সময় ওই কর্তৃত্ববাদী সরকারের সময় ডাকসুর ভিপি হয়েছেন, এবং সেই রাতের ঘটনা আমরা এখনো ভুলি নাই। এই ফলাফল পর্যন্ত পাল্টে ফেলার যে শেষ পর্যন্ত যে যতগুলো চেষ্টা হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনে বিএনপির সক্রিয় সমর্থন ছাড়া নিজ দল নিজ প্রতীক নিয়ে নির্বাচন করা যেত না। আমি তো নিজ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এবং আমার ওখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রায় কাছাকাছি ভোট, 16,000 ভোটের ডিফারেন্স ছিল। জামাতের প্রার্থী ছিল, জামাত ওখানে বোধহয় 28,000 ভোট পেয়েছে। চরমোনাইয়ের প্রার্থী ছিল 4টা, বলা চলে সাইডের। জামাত চরমোনাইতে ওই দক্ষিণাঞ্চলে চরমোনাই একটা শক্তিশালী অবস্থান ছিল, কেউ তো আমাকে সমর্থন দেয় নাই। এবং বলা চলে আমি সেই ক্ষেত্রে চরমোনাইয়ের ভোট পাই নাই, জামাতের ভোট পাই নাই, এবং 80% বিএনপির লোকাল নেতৃবৃন্দের ভোটও আমি সে সময় পাইনি। কারণ হচ্ছে সেখানে সাবেক একজন ছাত্র নেতা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে রাজনীতি করে, তার একটা প্রভাব আছে কমিটির উপরে, বিএনপির নেতৃবৃন্দকে তার দিকে অনেক ক্ষেত্রে তিনি রেখেছিলেন। তারপরে কিছুটা সমর্থন, আমি একেবারে আম জনতা যারা ওই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছে, রাজনীতিক ক্ষেত্রে আমাকে ফাইন্যান্সিয়ালি, কারণ আমার বাবার জমিদারি দিয়ে তো আমি রাজনীতি করি নাই, এবং এটা আমি স্বীকার করতে পারি। আমি যখন রাজনীতি করেছি আমাকে ফাইন্যান্স থেকে শুরু করে বুদ্ধিভিত্তিক জামাতের লোক করেছে, বিএনপি করেছে, ইভেন অনেক সাধারণ মানুষ সাংবাদিকরা করেছে। সো আমি তো একেবারে আম পাবলিক। একটা আমার বাড়ির নাম, যেটা আমি একটা প্রাউড করেই বলি, আমি একটা দুর্গম চরাঞ্চল থেকে পড়াশোনা করে কষ্ট করে উঠে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, ডাকসুর ভিপি হয়েছি, তখন আমাকে অনেক বলে তার কথায় আঞ্চলিকতা অ্যাকসেন্ট থাকে। তো এটা তো আমার একটা বলা চলে আমার জন্মের সাথে একটা ইতিহাস। আমি ওই মাটি, ওই গ্রাম থেকে উঠে এসেছি। আমি তো শহরের
খোলসে রাতারাতি আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। সো আমি এই প্রতিকূলতার মধ্যে দিয়েই কিন্তু এখানে এসেছি এবং আমি ওই চ্যালেঞ্জ করেছি। আমি দলটা একটা ফাউন্ডার লিডার এই দলের এবং আমি দলের মার্কে নিয়েই কিন্তু নির্বাচন করেছি, ওখানে কিন্তু কম্প্রোমাইজ করি নাই। তবে বিএনপির সাথে আমাদের সম্পর্কটা কিন্তু 2022 সালে যুগপৎ আন্দোলনের জায়গা থেকে, এমনকি আজকে জামাত একটা প্রধান বিরোধী দল, এই জামাতও কিন্তু বিএনপির সাথে থেকেই প্রায় 3 দশকের অধিক সময় তারা রাজনীতি করেছে। এখন প্রকৃত অর্থে তো বিএনপি জামাতে যদি সরকারে চলে আসতো, অপোনেন্ট কারা হতো? এনসিপি তো জামাতের সহায়তা ছাড়া প্রকৃত অর্থে, আমি নির্বাচন আগেও বলেছিলাম এখনো বলছি, একটা সিটও জেতার ক্যাপাসিটি থাকতো না। সো কাজে এখন একটা ভালো লাইক মাইন্ডেড পিপল, কেউ ট্রেজারি বেঞ্চে আছে, কেউ অপোজিশন বেঞ্চে আছেন, সংসদ খুব ফ্রুটফুল সংসদ হচ্ছে, বাইরে আপনারা যতই ধরেন জুলাই সনদ এটা নিয়ে ডিবেট হচ্ছে, ওইখানে যত আলাপ আলোচনা শেষে সরকারি দল বিরোধী দল আন্তরিক একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু পার্লামেন্ট শেষেও বলে আমাদের এটা করতে হবে, আমাদের এটা নিয়ে বসতে হবে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে আমি বিএনপির এই সাইডে এসে খুব ভুল করেছি বা ওই সাইডে গেলে সঠিক হতো। মোট কথা এখন আপনার উত্তরটা পেয়েছি। আমরা আবার একটু প্রবাসীদের জায়গায় ফিরতে চাই। বাংলাদেশ থেকে প্রতারণা করে রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে নামানোর প্রমাণ সাপেক্ষে বাংলাদেশের ড্রিম হোম ট্রাভেলসকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের তৈরি তালিকায় বাংলাদেশের নতুন করে কোনো ঝুঁকি বা শ্রমবাজারের কোনো প্রভাব পড়বে কিনা, যেটাকে আমরা টায়ার 1, 2, 3 বলি। আমরা এখন আছি টায়ার 2-তে, আমাদেরকে কি টায়ার 3-তে নেমে যাওয়া অথবা আমাদের মান সম্মানের বিষয়ে? এখন দেখেন, আসলে যদিও সরকারে থাকার সুবাদে তো সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তো আমার একটা দায় আছে বা সেটা আমাকে অ্যাড্রেস করতে হবে। প্রথম হচ্ছে যে এই যে যারা ট্যুরিস্ট হিসেবে ট্রাভেল এজেন্সির অনুমোদন নিয়ে থাকে, এইটা কিন্তু দেয় বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তো এই ঘটনার পর তারা তার বিষয়ে সতর্ক করেছে, তাকে ব্ল্যাকলিস্টেড করেছে। কারণ এখন আমাদের দেশে প্রায় 3000, আমাদের মন্ত্রণালয় থেকে প্রায় 3000 এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিয়েছে। প্রকৃত অর্থে আমি যদি বলি, আমাদের ডেটা অনুযায়ী 4 থেকে 450 লাইসেন্স আছে যারা লোকজন পাঠায়, আর বেশিরভাগ লাইসেন্স এরা সাব কন্ট্রাক্টে কাজ করে কিংবা কেউ নিয়ে রাখছে আর কি একাধিক, যদি কোনো কারণে তার মূল লাইসেন্স বাতিল হয়ে যায় ওই কারণে। তো সেই জায়গা থেকে আমরা এখন চেষ্টা করছি আমাদের লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা, অর্থাৎ যারা ভালো কাজ করছে, ভালো সার্ভিস দিচ্ছে, সুনামের সাথে ব্যবসা করছে, তাদেরকে একটা গ্রেডিং করে, যেন আমরা বিদেশিদের কাছেও আমরা যখন একটা তালিকা দিলে ওরা বুঝতে পারে যে আচ্ছা এই ক্যাটাগরির লাইসেন্স এগুলো, বি ক্যাটাগরির লাইসেন্স এগুলো। সেখানে আমাদের দেশে তো স্বাভাবিকভাবেই দুর্নীতি, অনিয়ম, এইটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে না, পৃথিবীর জন্মলগ্ন থেকে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা কিন্তু নির্মূল করা কখনোই সম্ভব হবে না। আমরা কি করতে পারি, যতটুকু নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়। আমরা এই যে রিক্রুটিং লাইসেন্সগুলো কিংবা অন্যভাবে যারা প্রতারণা, বিশেষ করে ইদানিং আমরা দুটো বিষয় দেখেছি। একটা হচ্ছে আমাদের যে ভূমধ্য সাগরে, বিশেষ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর ব্যবহার করে আপনার ইউরোপে, ইতালি যাওয়ার ক্ষেত্রে একটা প্রবণতা আছে এবং এটা করতে গিয়ে অনেকে কিন্তু মৃত্যুর মুখে পড়ে। এইটা আমরা এত পত্রপত্রিকায় রিপোর্ট হয় এই ভয়ঙ্করতা নিয়ে, আমরা তো হার্ড হই, বাট এটা থার্ড কান্ট্রি বিভিন্নভাবে যায়, ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, এখানে কিন্তু চাইলে একেবারে শতভাগ আমরা সাকসেস হওয়া অসম্ভব। সেকেন্ড হচ্ছে আপনি যে বিষয়টি বলছেন যে ওই লাইসেন্স যারা আপনার ড্রিম হলিডে, ড্রিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কথা, যে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করেছে, তারা একটা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি ছিল। এখন তারা হয়তো ট্যুরিস্টের লোক পাঠিয়েছে কিন্তু অবৈধভাবে ওই আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ বা চক্রের সাথে যোগ সাজেছে, কিন্তু তাদেরকে রাশিয়া পাঠিয়েছে। এরকম আরও কিছু ঘটনার একটা অভিযোগ ইউক্রেন সহ কয়েকটা দেশের মানবাধিকার সংগঠন আমাদের কাছে এসে বলেছিল, ডেইলি স্টার একটা নিউজ হয়েছিল, আমরা তাদেরকে এটা বলেছিলাম যে আমাদের দেশের কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছে ওই তালিকা দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, বাট তারা কেউ দিতে পারেনি, কারণ সরাসরি বাংলাদেশ থেকে যাচ্ছে না, এটা থার্ড কান্ট্রি হয়ে যাচ্ছে, ভায়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নিব, কারণ তাছাড়া আমাদের দেশের নাগরিকরা রাশিয়ার যুদ্ধে কিংবা ইউক্রেনেও কিন্তু আবার কিছু এরকম যুদ্ধে জড়িয়ে যাচ্ছে দুই সাইড থেকেই। তো সেক্ষেত্রে আমরা তো চাই না আমাদের দেশের নাগরিকরা আরেক দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিবে, এবং আমার মনে হয় যারা যাচ্ছে এদের একটু সতর্ক থাকা দরকার। এদের আমি শুনেছি যে নাগরিকত্ব দেওয়া হয়, সাইনিং মানি 25 লাখ টাকা দেওয়া হয়, এই কারণে অনেকে হয়তো এই ফাঁদে পড়ে যাচ্ছে, বাট এটার জন্য আমাদের খুব দুঃখ সমবেদনা প্রকাশ করতে হচ্ছে যে, এবং আমাদেরকে সতর্ক হওয়া ছাড়া এই বিষয়গুলো তো প্রতিকার করার খুব বেশি আসলে মানে ফ্রেমওয়ার্ক নাই। নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। ডক্টর শিববির আহমেদের কাছে ফিরছি। নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামীর সভাপতি আব্দুস সামাদের বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত 99 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউসার আহমদ তিনি বলেছেন, বাড়িতে মোট 99 বস্তা চাল ছিল, এর মধ্যে 4 বস্তা চাল বাড়ির লোকজন খুলে ফেলায়, সেগুলো বাদ দিয়ে বাকি 95 বস্তা চাল জব্দ করে পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জামায়াত নেতার দাবি, চালগুলো
লক্ষ্মীপুরের 3টি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার ভাই কিনেছিলেন। তবে প্রশাসন বলছে সরকারি চাল কেনাবেচার কোনো সুযোগ নেই। প্রশ্নটা হচ্ছে, জামায়াত তো দাবি করে তারা দুর্নীতিমুক্ত, তাহলে এই ঘটনাকে কি বলবে? এই জামাত নেতার কথা যার কথা বলছেন, মূলত ট্রানজ্যাকশনটা করেছেন তার ভাই। সো জামাত নেতার ভাই এই ট্রানজ্যাকশনটা করেছেন এবং উনি যেটা দাবি করেছেন যে ওনার ভাই একজন চাউলের ডিলার, উনি ব্যবসা করেন এবং বিভিন্ন সোর্স থেকে চাল কিনেন এবং কেনাবেচা করেন। সেই প্রতিষ্ঠানগুলো থেকে উনি চালগুলো কিনেছেন বলে উনি দাবি করেছেন। এবং এইটা ওই প্রতিষ্ঠান কোন কোন প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা তো কিনেছেন, চাল বিক্রি করতে পারে না, কোন কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন সেটার নাম বলেছেন। এখন মাদ্রাসা বিক্রি করতে পারে কি পারে না সেটা নিয়ে নিশ্চয়ই আলাপ করবার ব্যাপার আছে। তো কিন্তু মানে এটা যে সরকারি চাল বা সরকারি কোষাগার থেকে কোনো ধরনের অবৈধ উপায়ে চাল সরিয়ে নেওয়া হয়েছে এরকম অপরাধ না। মানে অপরাধের এখানে মানে এটা আমি সিলযুক্ত না, সেখানে, সিলযুক্ত আমি আদৌ বুঝছি। করে। মানে এইটা হচ্ছে ধরেন কোনো একটা সৌজন্য বই প্রফেসরকে দেওয়া হয়েছে বা ডাক্তারকে সৌজন্য ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার এটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন, ব্যাপারটা এরকম। 99 বস্তা সৌজন্য, রাইট। না, মাদ্রাসা থেকে তো কেনা হয়েছে, এটা তো আপনি এগ্রি করছেন যে মাদ্রাসা থেকে কেনা হয়েছে। ওইখানে তো সবাই বলেছে এই কথা। হ্যাঁ, তো মাদ্রাসা থেকে কিনেছে। এখন কারো বাসায় যখন সরকারি একটা সম্পদ পাওয়া যায়, এটা দুইটা উপায় আছে, দুইটা ঘটনা ঘটতে পারে। এক হইতে পারে যে এই লোকটা সরকারি চেয়ারম্যান মেম্বার, একটু শেষ করুন, আমি অ্যাড করি, আপনি মনে রাখবেন। হ্যাঁ বলবেন। সরকারি চেয়ারম্যান মেম্বার বা সরকারের ক্ষমতাসীন কোনো ব্যক্তি তার ক্ষমতাকে ব্যবহার করে সেইটাকে কোনোভাবে অন্যের হক মেরে নিয়ে আসছে, এটা হলো একটা কেস। আর এখানকার কেসটা যেটা হচ্ছে, এইটাও অপরাধ আমি বলবো না যে এটা অপরাধ না, কিন্তু এটা একটা মাইনর কেস যে সে সরকারি কোষাগার থেকে যারা সাহায্যটা পেয়েছে সেরকম কোনো সাহায্য পাওয়া লোকেরা বা প্রতিষ্ঠান এটা তার কাছে বিক্রি করেছে। তো ঘটনাটা কিন্তু সরাসরি যে সরকারি অর্থ আমি আত্মসাৎ করলাম ব্যাপারটা এরকম না, সে কিনেছে এবং ট্রেড করবে, সে হয়তো রেগুলার যে প্রফিট করে সেই প্রফিট করে বিক্রি করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যদি কোনো একজন ব্যক্তি অপরাধ করে, অ্যাডাল্ট মানুষ হয়, তাহলে তার পরিচয়টাই সামনে না এসে কেন তার ভাইয়ের পরিচয়টা না। আমি আরেকটা ঘটনা বলি। আজকে কুমিল্লার একটা ঘটনা এসেছে যে একজন জামাত নেতার শ্বশুর উনি মাদক খাচ্ছেন বা কিছু একটা এরকম আর কি, একটা ছবি সহ এসেছে। তো পরে জানা গেল যে ওই জামাতের কর্মী বা সমর্থক একজনের শ্বশুর, সে নিজে আওয়ামী লীগ করে বা বিএনপি করে, এরকম লোক, সে আগে থেকেই এরকম, তাদের সাথে তাদের আত্মীয়তার বন্ধন আছে বা ইয়ে আছে। কিন্তু এখন একজন ব্যক্তি যে সরাসরি কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত, সেই ব্যক্তির পরিচয় না বলে তার কোনো আত্মীয় স্বজন জামাতের সাথে আছে কিনা এটাকে হাইলাইট করা, এটাকে আমি একটা ভুল সাংবাদিকতা মনে করি। আর এট দ্য সেম টাইম আপনি দেখবেন আমাদের মিডিয়াগুলো এটাকে, সবগুলো মিডিয়া এটাকে ফলো করে হাইলাইট করে। আমি আপনাকে জামায়াতে ইসলামের 24 মিনিট আগের একটা আমি একটু শেষ করি, তারপরে আপনি দেখেছেন কিনা এই বিবৃতিটা? আমি এটা দেখিনি, আপনি একটু বলবেন। আপনার বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যদি আমি বিবৃতিটাকে ধরি। আমি ওই বিবৃতি দেখিনি, আমি ঘটনাটা ব্যাখ্যা করবার চেষ্টা করছি আমার জায়গা থেকে। আবার ধরেন এই যে নিউজটা সবগুলো মিডিয়া এটাকে হাইলাইট করলো, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটা নিউজ হাইলাইট করতেছে, কিন্তু একই সাথে রংপুরে আপনার একটা অডিও ভাইরাল হয়েছে, দেখেছেন যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রংপুর যাবেন, সেখানে ইউনিয়ন বিএনপি নেতা ইউনিয়ন মহিলা দলের বিএনপি মহিলা নেত্রীকে বলতেছেন ওই ঢাকার নেতার জন্য মনোরঞ্জনের জন্য 12 থেকে 16 বছরের একজন নারীকে রেডি করতে, এবং তারা আলাপ আলোচনা করছে কাকে করা যায়। সেই মহিলা বলছে আমি আমার গ্রামের আছে তো কয়েকজন, কিন্তু আমি তো বলতে সাহস করব না। তারপর বলছে একজন ভ্যান চালকের একটা মেয়ে আছে। কি পরিমাণ জঘন্য চর্চা! এটা আমরা ইডেন কলেজে এরকম শুনেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য ইডেন কলেজ থেকে মেয়েদেরকে পাঠানো হতো, আর এখন বিএনপি পাওয়ারে এসে ঢাকার নেতা সেখানে গিয়ে লোকাল গরিবের মেয়েদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করতেছে বা ব্যবস্থা করতেছে। এইটা আপনি দেখবেন কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে হাইলাইটেড হয় নাই। এই যে আমি কোনটাকে হাইলাইট করব বা করব না, কোনটা খবর হিসাবে গুরুত্বপূর্ণ বা সরকারি দলের খবর হলে সেটাকে মানে আড়াল করবার জন্য কম গুরুত্বপূর্ণটাকে বেশি হাইলাইট করা, এটা আমি এক ধরনের প্রোপাগান্ডার রাজনীতি মনে করি। যে আপনার প্রশ্নটা, জি, আমি নুরুল হক নূরের কাছেই যাই। আপনি এই বিষয়ে বলতে চেয়েছিলেন, মাঝখানে একটি বলছি, 24 মিনিট আগে জামায়াতে ইসলামী একটি বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে যে, তিনি যেটা বললেন ওটাও তো আছেই, বলেছে প্রকৃত বিষয়ে আব্দুস সামাদের ভাই আলী আসগর জামায়াতে ইসলামের কোনো পর্যায়ের জনশক্তি নন, তার কেনা চালের কারণে জামায়াতে ইসলামের উপর কোনো দায় বর্তায় না। এটাই হচ্ছে মূল বক্তব্য আসলে। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাইছি যে, প্রথমত যেহেতু ধরেন আমি এখন গভর্নমেন্টের সাথে আছি এবং সোশ্যাল মিডিয়াতে বলছে জামাত শিবিরের কর্মীদের দ্বারাই বেশি হ্যারাসমেন্ট, তারপর আমি এখানে একটা পক্ষে কথা বলতে চাইছি এই কারণে, এই বিষয়টা আমি জানি, বিকজ আমি এজ এ পার্লামেন্টারিয়ান হিসেবে এখনও আমি জানি আমার সহ সকল এমপিদের নামে
এই প্রত্যেক বছর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় টিআর টেস্ট রিলিফ কাবিখা কাবিটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, যেটা চাল দেয় গম দেয়, এটা অনেক দিন ধরে সরকার ট্রেডিশন দিয়ে থাকে। বাট এখন কেউ কাজ করে আপনার 10-এর চাল নিবে না বা 20 কেজি গম নিবে না, কারণ সবাই টাকা নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ত্রাণ ও দুর্যোগ যে উপজেলা কর্মকর্তা আছে ওনারা এটা একটা প্রসেস মেনটেন করেন যে টাকা যখন নিতে চায় তখন যারা ফরিয়া, তখন সরকারি চাল কিংবা এসে ওনারা একটা বৈধ, এটা বৈধ, বিকজ সে টাকা নিচ্ছে, সে নেবে টাকা। 5 কেজি গম নিয়ে 10 কেজি গম নিয়ে সে গম খায় না, কিন্তু চালটা সে এখন টাকা লাগবে তার। এই কারণে ওনাদের সাথে ব্যবসায়ীরা জানে যাচ্ছে এই গমগুলো চালগুলো বিক্রি হয়, তখন ওনারা বৈধভাবে অনেকে কিনে নেয়। তো আমি কথাটা এই কারণে বলতে চাচ্ছিলাম, কালকে হয়তো আমার গ্রামেও ধরেন কারণে একটা নিউজ হতে পারে, আরেকদিন অমুক এলাকায় একটা হতে পারে। তো এই ঘটনাটা যেই মিডিয়া নিউজ করেছে, কোনো মেইন স্ট্রিম করেছে কিনা আমি জানি না, এবং তারা আসলে জানে কিনা যে বিষয়টা কি ওইরকম ভাবে যে সরকারি যে টিআর কাবিখা এখন সে টাকা নেবে। নিউজ করা তো আসছে পরে, আগে প্রশাসন যে জব্দ করেছে Right. তারপর তারা নিয়ে এসেছে। এইটাই এখন আমি বলছি। এরকম না, একটা আমি ঘটনা এইটুকু ঘটলে মিডিয়া তো clarification- নিউজ করবেই। না, আমি বলছি এইটুকু ক্লারিফিকেশন করে দেয়, একটা যদি অন্যায়ভাবে ধরেন নিয়ে আসে সেটা তো একটা অন্যায়, যদি অনিয়ম করে নিয়ে আসে প্রভাব খাটি। আর যদি ওই টেস্টের রিলিফ যেটা বলেছে যে উনি ওই চালের ব্যবসা করে, সেটা হলে কিন্তু দ্যাটস ফাইন। সেম ভাবে আমি একটা কথা বলতে চাই, আমাদের ভদ্র লোক ভাই যেটা বলছেন যে একজন ওই রংপুর অঞ্চলের ঘটনা, একটা অডিও ভাইরালের কথা দেখেন। এখন আসলে আমরা শিক্ষিত মানুষ, আমরা সবাই জানি প্রযুক্তির এত অ্যাডভান্সমেন্ট, মানুষের ফেস অবয়ব সবকিছু নকল করতেছে। এই ফোন কলটা ইজ ইট ট্রু অর ফলস উই ডোন্ট নো। সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব কিন্তু যে এই সোশ্যাল মিডিয়ার একটা ইতিবাচক ব্যবহার, যে আসলে ঘটনাটা ঘটছে কিনা না জেনে মন্তব্য না করা। এখন দেখবেন কোন একটা ঘটনা সত্যতা যাচাই না করে মানুষ হুটহাট রিয়াকশন করে। সো এইটা আমাদের মধ্যে কিন্তু একটা মহামারী আকার ধারণ করছে, এবং আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে কিন্তু এরা গুজব বলেন, প্রোপাগান্ডা বলেন, আপনাকে কোনোভাবে পছন্দ হয়নি আপনাকে দালাল সাংবাদিক বানাইবে, চাটুকার বানাইবে, আপনার কথা পছন্দ না হলে আবার যার পছন্দ হবে সে আপনাকে একেবারে ফেরেস্তা বানাই দেবে। সো এইটা বোধহয় আমাদের সোসাইটিতে একটা ভয়াবহ আকার ধারণ করছে, এইটার একটু চেঞ্জ হওয়া এই জিনিসগুলো একটু ফ্যাক্ট চেক করতে সময়ও লেগে যায়। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। ডক্টর শিববির আহমদ, আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিরোধীদের 11 দলীয় ঐক্য। বিএনপি বলছে বিরোধীরা গণভোট ও জুলাই সনদে অপপ্রচার করছে। তারাও পাল্টা কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে, মানে সরকার দল। বিরোধী দলের কর্মসূচির বিপরীতে সরকারি দলের মাঠে নামা রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? বিগত সময় আমরা দেখেছি বিএনপি যখন কর্মসূচি দিত, আওয়ামী লীগ তখন শান্তি সমাবেশ করত। ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি দিবে, এটা স্বাভাবিক কার্যক্রমের অংশ আমি মনে করি। বিরোধী দল যেমন তাদের সংস্কার এবং গণভোট ইস্যুতে তাদের দাবি আছে, এবং যেহেতু তারা দেখছে যে সংসদে কথা বলে এটার সলিউশন হচ্ছে না, এবং সরকার দল একরকম নির্লিপ্ততা দেখাচ্ছে গণভোটের ব্যাপারে। তারা জুলাই সনদ মানার ব্যাপারে বলছে আমরা মানব, কিন্তু গণভোটের ব্যাপারে তাদের নির্লিপ্ততা দেখা যাচ্ছে। তারা কখনো বলছে এটা গণভোটের আদেশ অবৈধ বা গণভোটে প্রতারণা করা হয়েছে, এ ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু দেখেন, ব্যাপারটা হচ্ছে যে সরকার দল মানে তখন বিএনপিও কিন্তু জনগণের কাছে গিয়েছে যে আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা সংস্কারগুলো করব। তার মানে তারা জনগণকে বুঝিয়েছে আমরা সংস্কারের পক্ষে এবং আমরা গণভোটের পক্ষে। সো গণভোটের ইভেন প্রস্তাবনাও করেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি বলেছিলেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন সে সময় সরকারে। তো এখন জনগণ মতামত দেওয়ার পর এখন এসে বলতেছেন যে না, আমরা আসলে গণভোটটা মেনে নিয়েছিলাম সাময়িক কারণে নির্বাচনটা পাওয়ার জন্য, তার মানে মন থেকে আমরা এটা চাই না। এটা এক ধরনের প্রতারণা করা, এবং সেটা আবার সংসদে কনফেসও করেছেন তারা। তো বিরোধী দলের এই জায়গাটায় তারা যে সংসদে কথা বলবার বাইরে গিয়ে রাজপথে বা বিভাগীয় সমাবেশ করে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, জনগণ যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা বা জনগণের সমর্থন আদায় করা, এটা আমি সঠিক রাজনীতি মনে করি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে। এখন সরকার দল যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা আসলে সংস্কারের পক্ষে, আমরা গণভোট মানতে চাই, কিন্তু আমাদের ব্যাপারে ভুল তথ্য দেওয়া হচ্ছে জনগণের কাছে, তাহলে তারা নিঃসন্দেহে যেতে পারে, আবার জনগণের কাছে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেতে পারে। এবং এটা আমি পজিটিভ এবং ওয়েলকাম করতে চাই, পজিটিভ হিসেবে দেখতে চাই যে জনগণের কিন্তু জানবার অধিকার আছে যে সরকার দল কেন গণভোটে হ্যাঁ ভোট চেয়ে
আবার এখন এসে মানতেছে না। যদি তারেক রহমান নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন, এখন আমরা তারেক রহমানের কাছ থেকে আসলে এটা শুনতে চাই, উনি বলুক যে কোন কারণে তিনি হ্যাঁ ভোট দিতে বলেছিলেন জনগণকে, আর এখন কেন তিনি মানতে চান না। তাহলে তার একটা জাস্টিফিকেশন আসা দরকার। যদি বলেন যে না আমরা এখন মানতেছি না, কয়দিন পরে মানবো, অথবা আমরা প্রসেসের মধ্যে আছি, সেটাও ক্লিয়ার করা উচিত। কিন্তু ওনাদের কথার মধ্যে সেটা স্পষ্ট না যে ওনারা আদৌ এটা মানবেন কিনা, না মানবেন না, অথবা এই সংস্কারগুলো এই বিষয়টাতে যেমন গণভোট আদেশের কথাই যদি বলি, যে সেই আদেশের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে তিনি যে লিগ্যাল সাবমিশনটা রেখেছেন, এটা কি আপনার অস্বীকার করার সুযোগ আছে? না, এখানে কি সালাউদ্দিন আহমদ সাহেব সংবিধান নিয়ে নানান সময়ে নিজের মতো করে নানান ব্যাখ্যা দেন। দেখুন, রাষ্ট্রপতির সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ ও আইন, সো এটাকে অবজ্ঞা করবার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আদেশটা এসেছে নভেম্বরে, নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, তো একটা লম্বা সময় কিন্তু ছিল মাঝখানে। ওনারা বলতে পারতো যে না এটা অবৈধ, ওনারা কিন্তু একবারও বলে নাই যে এটা অবৈধ, এবং ওনারাই বরং পরামর্শ দিয়েছেন আমরা জনগণের কাছে যাই, দেখি জনগণ কি বলে। জনগণ যদি না ভোট দিত তাহলে তো এখন বলতো যে ওনারা হ্যাঁ জনগণ না ভোট দিয়েছে, সো এটা আমরা বাধ্য না মানার জন্য। তো নভেম্বরে গণভোটের আদেশ হলো, জুলাই সনদ আদেশ হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, ততদিনে ওনারা কিন্তু এই লিগ্যাল ইস্যুস কিন্তু তখন বলেন নাই যে এটা লিগ্যালি রাষ্ট্রপতি পারেন কি পারেন না। রাষ্ট্রপতি সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী আদেশ দিতে পারেন, এবং সেই আদেশ আইন। আর জনগণ যখন 70% জনগণ ভোট দিয়ে হায়ের পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে, তার মানে হচ্ছে দেখেন রাষ্ট্রটা জনগণের। জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে যদি বলে যে এই সংস্কারগুলো আমি চাই, আমার রাষ্ট্র, আমি এই সংস্কারগুলো চাই, এটা জাতীয় সংসদের দায়িত্ব জনগণের এই রায় বাস্তবায়ন করা। আর যেই বিষয়ে জনগণ সরাসরি রায় দিতে পারে না, সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পক্ষ হয়ে যে কোনো আইন বাস্তবায়ন করবে বা আইন প্রণয়ন করবে। কিন্তু যেটা তারা নিজেরা প্রত্যক্ষভাবে রায় দিতে পেরেছে যে আমরা এই জিনিসগুলো চাই, এটা জনগণের অভিপ্রায়, জনগণের এই অভিপ্রায়ই হবে সংবিধান, এই অভিপ্রায়ই হবে আইন সংসদের। এটা আমি মনে করি। আচ্ছা, আপনি যে 70% ভোটের কথা বলছিলেন, বিএনপি এখানে বলে যে এই 70%-এর মধ্যে 51% তো বিএনপিকেও ভোট দিয়েছে, এবং তারা হচ্ছে বিএনপি যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্টগুলোকেই ভোটাররা তারা তাদের মতো করে নিয়েছেন। এর ব্যাখ্যায় আসলে কি বলবেন এর উত্তরে? 51% জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, 70% জনগণ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। তার মানে বিএনপিকে যত মানুষ ভোট দিয়েছে তার চেয়ে বেশি মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এইটা একটা সলিড রায় যে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, হাঁয়ের পক্ষে ভোট দিয়েছে। আর 51% জনগণ বিএনপিকে ভোট দিয়ে তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে। সো 2/3 মেজরিটি দিয়ে তাদের যেই পারভিউটা থাকবে আইন প্রণয়ন করবার জন্য বা ইভেন সংবিধানে কোনো কিছু সংশোধন করার জন্য, তাদের ইশতেহার বাস্তবায়ন করার জন্য, সেই রায় তো জনগণ তাদেরকে দিয়েছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু গণভোটের যে রায়, এইটা অ্যাবসলিউট একটা মেজরিটি, 70% মেজরিটি মানুষ ভোট দিয়েছে। সো এটাকে দিয়ে 51%কে দিয়ে এটাকে নালিফাই করে দেওয়ার আসলে সুযোগ নাই এখানে। যেহেতু সরকার তো যেটা বলছে যে গণভোটের যে কথাটা আপনারা বলছেন, যে গণভোট যেহেতু হয়ে গেছে, সেহেতু গণভোটের যে আদেশ সেটা অলরেডি বাস্তবায়ন হয়েও গেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা বিএনপি দল থেকেও যেমন বলা হয়, এবং কয়েকবার করে বিএনপির যিনি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও বেশ কয়েকবার করে বলেছেন। এখন কোন কোন ঘটনায় আপনাদের মনে হচ্ছে অথবা বিরোধীরা মনে করতে পারে যে সরকার এখানে প্রতারণা করছে? আমরা কারণ নাহিদ ইসলামের মুখ থেকেও শুনছি যে এই ইস্যুতে সরকার প্রতারণা করছে, এই কথাটা বলা হচ্ছে। এখন দেখেন গণভোটের যে রায়, এটা তো এটা 70 নির্বাচনে যেরকম হয়েছিল যে যারা নির্বাচন করছে সদস্যরা, তারা একই সাথে গণপরিষদের সদস্য হবেন সংবিধান প্রণয়নের জন্য, আবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে। এবারে নির্বাচনটা এরকমই ছিল যে এরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে এবং সংবিধানের সংস্কার করবে, অ্যাট দ্য সেম টাইম সংসদ সদস্য হিসাবেও নির্বাচিত হবে তাদের জনপ্রতিনিধি হিসাবে। এখন সংবিধান সংস্কার কমিশনের শপথ যদি ওনারা না নেন, তাহলে তো এই গণভোটটা বাস্তবায়নের পথে তারা হাঁটলেন না। কারণ হচ্ছে কি, আমরা এই জুলাই সনদ গণভোটে যেসব সংস্কারগুলোর কথা আলোচনা করা হয়েছে, বেশ কিছু সংস্কার আছে যেগুলো হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন হবে, যেটা সংসদের এখতিয়ার বহির্ভূত, মানে সংসদে যে সংশোধনীগুলো করতে পারে সেটা হচ্ছে কাঠামোটাকে ঠিক রেখে। তো যেমন ফর এক্সাম্পল আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
সংসদ যদি করতে হয়, তার মানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি স্টেট, আমরা এখানে একটাই সংসদ থাকবে, একটাই সুপ্রিম কোর্ট থাকবে। আমি যদি দুইটা কক্ষ করতে চাই তাহলে এটা বেসিক কাঠামোর পরিবর্তন করছি। আবার সুপ্রিম কোর্টের বিভাগীয় ব্রাঞ্চ করার কথা আলোচনায় এসেছে, সেটাও যদি করি এটাও আমার ওই ইউনিটারি গভর্নমেন্টের হচ্ছে বেসিক কাঠামোর চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জগুলো আমরা আসলে সংসদে করতে পারবো না, যে সংসদে মেজরিটি দিয়ে সংশোধন করতে পারবো। এটার জন্য আসলে সংস্কার করতে হবে। তো জনগণ আসলে আমাদেরকে তো একটা ঐতিহাসিক সুযোগ দিয়েছে, যে জনগণ রায় দিল, রায় দিয়ে আমাদেরকে সুযোগটা করে দিল। আমরা যদি সংস্কার পরিষদটা গঠন করতাম, সেখানে বিএনপি 2/3 মেম্বাররাও তো মেম্বার হতো, আবার বিরোধী দলের যারা আছে তারাও মেম্বার হতো। সেখানে আলাপ এখন আলোচনা পরিষদটা করে তো এটা আসলে এখন সংশোধন একটা কমিটিতে চলে গেছে জিনিসটা। এখন আমি যেটা দেখলাম বিরোধী দল সংশোধন থেকে আর এই সংস্কারের মধ্যে আর কি, মানে সরকার দল না, বলছে বিরোধী দল কি এখন এই সংশোধন সংশোধন কমিটিতে যাবে? যদিও আমরা দেখলাম তারা বলছেন যে প্রতিশ্রুতি পেলেই তারা যাবেন, এমন একটা কথা বলছেন। সংশোধনীতে যদি যায়, কিছু সংশোধনী আছে যেগুলো আসলে এই সংশোধন, কিছু সংস্কার আছে যেগুলো সংশোধনী এই কমিটি দিয়ে সংসদে করতে পারবে না। যদি করেও, অতীতে এরকম রেকর্ড হয়েছে যে মৌলিক কাঠামোর ভায়োলেশন হয়েছে বলে কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। যে কেউ যদি একটা রিট করে বাতিল হয়ে যেতে পারে যদি সংস্কার পরিষদ না করে। যেমন বিএনপির দু একজন এমপি বিভিন্ন সময় আলাপে বলেছেন, মানে পার্সোনাল আলাপে বলেছেন যে যদি এরকম হয়, টকশোতেও বলেছেন আমার সাথে অন্য টিভিতে, যে যদি এরকম হয় যে আরেকটা গণভোট করা দরকার হয়, তাহলে ওনারা যেটা করবেন যে সংসদে পাশ হবে, 91-তে যেমন হয়েছে, সংসদে আগে বিল পাস হবে, আইন পাস হবে, দেন ওনারা জনগণের কাছে যাবে, গণভোট করবে, আবার গণভোট করে সেটা তারপরে বাস্তবায়ন করবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো এইটা একটা ডাবল, মানে এক কাজকে দুইবার করা আর কি। জনগণ আমাদেরকে তো অলরেডি সেই ম্যান্ডেটটা দিয়ে রাখছে, আমরা সেই ম্যান্ডেটটা কাজে লাগিয়ে যদি সংস্কার কমিশনটা করতাম তাহলেই কিন্তু এটা সমাধান হয়ে যেত। সংস্কার কমিশনে গিয়েও কিন্তু আলাপ আলোচনার সুযোগ ছিল, মানে সংস্কার কমিশন থাকলো, আমার হাতে এই অ্যাটর্নিটা পাওয়ারটা থাকলো, আমি দেন আলাপ আলোচনা করে করলাম। কিন্তু বিএনপি, আমি জানি না কেন এটা করলো বিএনপি, এই জায়গাটায় আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্তের দিকে গেল। দেখেন বিএনপিরও 31 দফার প্রথম দফা ছিল কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এটা কিন্তু গত 15 বছর ধরে যারাই সব এখন যারা সরকারে বা বিরোধী দল আছে সবাই তো নির্যাতিত নিপীড়িত ছিল, সবার মধ্যেই কিন্তু এই আকাঙ্ক্ষাটা ছিল। নানান সময় সবাই বক্তৃতায় বলেছেন যে এই সংবিধানটা সংস্কার করতে হবে, এটা আওয়ামী লীগের ইশতেহার হয়ে গেছে, নানান কাটাছেঁড়া হয়েছে, এটা ফেসিবাদকে, স্বৈরাচারকে প্রমোট করে, নানানভাবে সুযোগ সুবিধা সৃষ্টি করে দেয়, চেক অ্যান্ড ব্যালেন্স নাই। তো এই জিনিসটা এবারে আমাদের হাতে একটা ঐতিহাসিক সুযোগ আসলো, আমরা সেই সুযোগটাকে আমি মনে করি অবহেলা করে নষ্ট করছি। মানে সরকার যে বলছে যে তারা জুলাই সনদটা বাস্তবায়ন করবে, আপনারা এটার উপর মানে বিরোধীরা ট্রাস্ট রাখতে পারছে না। জুলাই সনদ এখানে শুধু আলাপ না, কিন্তু জুলাই সনদের সাথে যে গণভোটের যে ইস্যুসগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন করা, স্বাধীনভাবে চলতে দেওয়া, স্বায়ত্তশাসন, তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, তারপর উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে হওয়া, এই অনেকগুলো ইস্যুজ আছে আর কি। সরকার কিন্তু অনেকগুলো অধ্যাদেশও বাতিল করেছে, আপনি দেখেছেন, যেই অধ্যাদেশগুলো গুম, মানবাধিকার, বিচার বিভাগ বা দুদকের এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সাথে রিলেটেড ছিল, এগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে। তো এখানে সরকারের আসলে যে সদিচ্ছাটা বা ট্রাস্ট তৈরি করা, এই জিনিসটা আমি দেখছি না। আর সরকার যে বলছে আরো যুগোপযোগী আইন করবে, শক্তিশালী আইন করবে, সেটার উপরে কি বিশ্বাস হচ্ছে না? এখন এটা তো আমি সরকারের অ্যাক্ট দেখে আমাকে সেই ট্রাস্টটা তৈরি করতে হবে, কিন্তু সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সময় করে যাওয়া অনেক কিছুই তো ভালো হয় নাই। সরকারের বক্তব্য বা সরকারের যে পদক্ষেপগুলো, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, ধরুন বাংলাদেশ ব্যাংকে সরকার নিজেদের মতো করে সরকার নিজের দলের লোক নিয়োগ দিচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদকের ক্ষেত্রে এটা হচ্ছে। তো এই ব্যাপারগুলো তো আসলে ইঙ্গিত দেয় যে সরকার আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আগের মতোই নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য এক ধরনের ছলচাতুরি করছে। সেই ট্রাস্টটা ডক্টর শিবলীর আহমদ, আপনার উত্তরগুলো পেলাম। আমরা আবারও যদি আপনার কাছে প্রবাসীদের একটা বিষয় ফিরে আসি, 2 মাসের মধ্যেই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। যাদের বিএমইটি কার্ড আছে তারা এই প্রবাসী কার্ড পাবে, যারা স্টুডেন্ট ভিসায় গিয়ে পরে কর্মক্ষেত্রে যোগ দেন তাদের ওই কার্ডটা নেই, বিএমইটি কার্ড নেই। এ নিয়ে কি চিন্তা করছে সরকার? এক, আরেকটা হচ্ছে আজ বিএমইটি কার্ড পেতে চরম দুর্ভোগের কথা উল্লেখ করে মানববন্ধন করেছে লাওসগামী কর্মীরা। এই কার্ডের বিষয়ে সরকারের কি পরিকল্পনা? এখানে একটা, আমি এই জন্য মাঝে মাঝে একটু মিডিয়াতে কথা বলি, ইউজুয়ালি কথা বলা কম বলা ভালো, তারপর এখন বলি যে মানুষকে ক্লিয়ার করার জন্য। যেমন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই 3 দেশে আপনারা অনেকে ভিসা নিয়ে আসে, এখানে ব্যাপক পরিমাণে ভিসা ট্রেড হয়। ভিসা ট্রেড একটা কমন কথা, যারা ভিসা নিয়ে আসে ওটার পেছনে ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু এখানে অস্বাভাবিক রেটে ভিসা ট্রেড হয়। কীরকম? যেমন ধরেন
কর্মী লাগবে 5 জন, সে ওখানে কোম্পানির ওদের সাথে একটা নেক্সাস করে 100 কর্মীর অর্ডার নিয়ে আসে, তারপরে আমার এখান থেকে যখন তারা যায় তখন তারা কাজ পায় না, কেউ কেউ অপহরণের শিকার হয়, তারে বেঁধে রেখে বাড়িতে ফোন দিয়ে তার টাকা পাঠানো লাগে। এই কেসটা ঘটে কম্বোডিয়ার ক্ষেত্রে, লাওসের ক্ষেত্রে, ভিয়েতনামের ক্ষেত্রে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে এই দেশগুলোতে, বিশেষ করে ভিয়েতনামে যে ওইখানে অনেকে থাকে না, লাওসে গিয়ে অনেকে থাকে না, তারা ইউরোপ এবং অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, তখন অনেকে অবৈধভাবে ইলিগাল ওয়েতে কিন্তু ওই সমস্ত দেশগুলোতে যায়, যার ফলে আমাদের সম্পর্কে খুবই ওই সমস্ত দেশগুলোর একটা নেগেটিভ ধারণা হচ্ছে, আমার দেশের লোক যায় ওখানে থাকে না, দ্বিতীয়ত তারা অবৈধভাবে বিভিন্ন দেশে যাচ্ছে ওই সমস্ত দেশগুলো, তখন বাংলাদেশের স্বাভাবিকভাবে যে কর্মী যাওয়ার সুযোগ থাকবে সেটাও বন্ধ হয়ে যায়। যেমন ধরেন ইউরোপের ক্ষেত্রে যেটা, আমরা কিন্তু সবচেয়ে ইউরোপে যে আমাদের বাজারটা, আমরা যেটা বলি গতানুগতিক মার্কেটের পাশাপাশি আমাদের যেটা হোয়াইট কলার জবের যে সুযোগ, সেটা কিন্তু আমরা ধরতে পারতেছি না। আমাদের সম্পর্কে হাইলি রেড অ্যালার্ট যে বাংলাদেশিরা অবৈধভাবে বিভিন্ন দেশে চলে আসে। এমনকি একটা ঘটনা আপনাদেরকে বলি, ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত গত বছর এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছিল, তার মধ্যে সম্ভবত পোল্যান্ডে, পোল্যান্ড কোন দেশে আপনার বিশেষ করে 4-5 জন তারা গিয়ে ওই দেশে থাকে নাই, তারা অন্য দেশে চলে গেছে। ইউরোপীয় ইউনিয়ন এই স্কলারশিপ দিয়েছে, তারা একটা উচ্চশিক্ষা নিবে, সেই সম্পর্কে যখন তারা এই ধরনের নেগেটিভ একটা ধারণা পেল, অ্যাম্বাসিডার এখানে বললো এটা তো আমার জবাবদিহি করতে হবে যে আমি বাংলাদেশকে কোটা দিলাম, তারা এটা ইউজ করলো না, তাহলে বাংলাদেশের জন্য সুযোগ কমে যাচ্ছে। সো এই অবৈধ পথে কিংবা ওই যে আপনার প্রতারণার মাধ্যমে অনেকে ফেক ডিমান্ড লেটার বানিয়ে নিয়েছে যে ভাই 100 আমার কাজের আছে এখানে দিয়ে দেন, কিংবা এখন বিভিন্ন দেশে যেমন রাশিয়ার ক্ষেত্রে অনেক হাই ডিমান্ড লেটার নিয়ে আসে 8,000 6,000, এখন এটা তো আমার চেক করতে হবে এটা রিয়েল কিনা। এগুলো যারা ভুক্তভোগী হয় তারা এই জিনিসগুলো গভর্নমেন্টের এমন কোনো প্ল্যান আছে কিনা যে তারা চাইলে এই জিনিসগুলো ক্রস চেক করতে পারবে, ফ্যাক্ট চেক করতে পারবে? এখন আমাদের সম্পূর্ণ অনেকাংশই ডিজিটাল, বিশেষ করে ওইপি নামে একটা প্ল্যাটফর্মে আমরা এটা ভেরিফাই করি, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাইলে আপনার এই ভিসা টিসা সব কিছু আপনি ঘরে বসে যদি কম্পিউটার স্কিল হন আপনি ওখানে সাবমিট করতে পারবেন। সেকেন্ড হচ্ছে প্রবাসী কার্ডের মাধ্যমে এটাকে আরও স্মার্ট করার জন্য একটা ব্যাংক গেটওয়ে যুক্ত করে এই সেবাটা আরও এক্সটেন্ডেড ওয়েতে দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে স্টুডেন্টরা পাবে কিনা, এখন প্রথম হচ্ছে যে যাদের অলরেডি বিএমইটি কার্ড আছে তাদের ডেটাবেস তো আমাদের এই সফটওয়্যারে আছে, সো তারা কিন্তু সহজে পেয়ে যাবে। যাদের নাই তারা আবেদন করতে হবে, সেই ক্ষেত্রে সে যদি দেশের বাইরেও থাকে সে কিন্তু আবেদন করলে পাবে, ওই সিস্টেম আমরা এখানে এনশিওর করতেছি। দ্বিতীয়ত দেশের পরবর্তীতে যারা দেশ থেকে যাবেন সে যেই পেশাই হোক না কেন, সে যদি একটা প্রবাসী কার্ড নিতে চায় আমরা সেখানে তাকে অ্যালাউ করবো। আর প্রবাসী কার্ড এটা তো তার জন্য একটা বিশেষ সম্মানের মর্যাদার, ধরেন ওই এয়ারপোর্টে তার একটা স্পেশাল সার্ভিস, একটা রিসেপশন, তার জন্য সেটা একটা ব্যবস্থা থাকবে। আমাদের অ্যাম্বাসিগুলোতে গেলে যখন এটা এই জন্য এই সেবা দেওয়ার জন্যই মূলত এই কার্ডটা কি করা হচ্ছে, যাতে কার্ডটা দেখে আপনার একটা গুরুত্ব থাকে যে আপনি বাংলাদেশ সরকারের একটা রুলস রেগুলেশন মেনে বিদেশে এসেছেন, আপনি টাকা পাঠাচ্ছেন, আপনি এখানেও টাকা খরচ করতেছেন। যেমন ওই কার্ডে ডুয়েল কারেন্সি আমাদের কিছু ব্যাংকগুলো যে সুবিধা দিয়ে থাকে ওইটার সিস্টেম থাকবে। এমনকি আপনি একটা আপনার এজেন্টের মতো যদি একজনকে এখানে অ্যাসাইন করেন আপনার পরিবারের সদস্য, সেও আপনার ওইখান থেকে অ্যামাউন্ট থেকে কিছু একটা নির্দিষ্ট পরিমাণ আপনি যেটা অ্যালাউ করে যাবেন যে 10,000 টাকা আপনার বাবা আপনার এই কার্ডের লাইক সাব এজেন্ট হিসেবে খরচ করবে, ওই সিস্টেমটাও এখানে হুন্ডি ঠেকানোর জন্য এই কার্ড কতটা কার্যকরী হবে? হুন্ডি ঠেকানোর জন্য আমরা তো আশা করি যে শতভাগ তো বলতে পারবো না, কিন্তু মনে করি অনেকাংশে কার্যকর হবে। কারণ সরাসরি এবং হুন্ডি না শুধুমাত্র, ওইখানে যে থার্ড পার্টি যে তার আপনার মিডলম্যান যে তার বেতনটা তুলে, অনেকের বেতন থেকে একটা কমিশন কেটে রাখে, যখন তার ব্যাংক গেটওয়ে যুক্ত থাকবে তখন কিন্তু সরাসরি তার অ্যাকাউন্টে বেতন ঢুকবে। এবং সেই ক্ষেত্রে এখানে যদি সে টাকা পাঠাতে চায় তাহলে তো এখানে তার অ্যাকাউন্টের অথরাইজ করা একজনের থাকবে, সে যেটা আপনার অ্যালাউ করবে সেই টাকাটা সে তুলতে পারবে। সুতরাং এইখানেও যে অনেক ক্ষেত্রে হয় যে আপনি টাকা পাঠাইছেন আপনার আত্মীয় এটা যেটা আত্মসাৎ করছে, ওই রকমের ঝুঁকিটাও থাকবে না, তার টাকাও কিন্তু নিরাপদ থাকবে, ডিপিএস সিস্টেম যুক্ত থাকবে। সেক্ষেত্রে সে চাইলে একটা ডিপিএস করতে পারবে এবং চাইলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ও সে বিনিয়োগ করতে পারবে। সেই ধরনের একটা এক্সটেন্ডেড সার্ভিস নিয়ে কিন্তু এই প্রবাসী কার্ডটা করা হচ্ছে। এবং আমার জানা মতে বিশেষ করে প্রধানমন্ত্রী বিশেষ করে ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড এবং কৃষক কার্ড, এই 3টা কার্ডকে উনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন এবং তার নির্দেশনায় আমরা আশা করি যে আগামী মাস দুয়েকের মধ্যেই আমরাও এইটা লঞ্চ করতে পারবো আনুষ্ঠানিকভাবে। প্রাথমিকভাবে কতজনকে দেওয়া হচ্ছে? এখন ধরেন আমাদের কাছে যেই ডেটাগুলো আছে বিএমইটির মাধ্যমে যারা যায় তাদের ডেটাটা আছে, সেক্ষেত্রে আমরা তো তাদেরকে স্বাভাবিকভাবে আমরা তো তাদেরকে দিতে পারবো। তারপরে প্রবাসী কার্ডের আবার যারা নিবে কিনা তাদের তো একটা সম্মতিরও প্রয়োজন আছে। সুতরাং যারাই অ্যাপ্লাই করবে
তাদের ডেটা আমাদের কাছে আছে, নতুন করে হয়তো ধরেন জাস্ট একটা অপশনে ক্লিক করে তার সম্মতি দেবে, দেন যারাই অ্যাপ্লাই করবে তাদেরকে আমরা দিতে পারবো। আমরা এক্সপেক্ট করব যে প্রবাসীরা যাতে মেসেজটা ঠিকঠাক মতো পায় সরকারের দিক থেকে, হ্যাঁ, যাতে ধরেন তারা এখানে আমরা আগ্রহী হয়। প্রবাসীদের জি। জন্য সরকার যে নির্বাচন ইশতেহারে প্রবাসী সিটির করা একটা বিষয় আছে, ঢাকায় আমরা সেটা নিশ্চয়ই একটা আপনারা আরো স্পেসিফিক এরিয়াতে- করবেন হ্যাঁ, নিশ্চয়ই, যখন জেলা- লঞ্চ এটা- করবেন তার এরা- আগে। এরা জি। বিভাগীয় শহর এবং অন্তত জি, জেলা আমাদের পর্যায়ে সময় পর্যন্ত শেষ হয়ে আমাদের গেছে। একটু জি, চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ নুরুল হক নূর এবং ডক্টর শিবির আহমদ, আপনাদের দুজনকেই। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে আমাদের এই আয়োজন আজ এখানে শেষ হচ্ছে। আমরা ফিরবো আবারও এই সপ্তাহের বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। আমাদের সঙ্গেই থাকবেন।